আসসালামু আলাইকুম। আমি গত পরশুদিন একটি ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে। ভিডিওটি ছিল দিরাই সাল্লার নির্বাচনী ইতিহাস নিয়ে। আমি ভিডিওটি পোস্ট করার পর কয়েকজন আমাকে সাজেশন দিয়েছেন আমি যেন এটি নিয়ে আরো ভালো করে পড়াশোনা করে তারপর কথা বলি। তো সেই সাজেশন থেকে আমি আরো ভালো করে জানার চেষ্টা করেছি নির্বাচন নিয়ে, দিরাই সাল্লার নির্বাচন নিয়ে, এবং আমি দিরাই সাল্লার কয়েকজন সিনিয়র রাজনীতিবিদের সাথে কথা বলেছি এবং অনলাইনে যতটুকু পাওয়া যায় আমি তথ্য সংগ্রহ করেছি। আমি এই বিষয়ে দিরাই সাল্লার নির্বাচনের ইতিহাস নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমার এই কথা শোনার পর, আমার তথ্যগুলো শোনার পর যদি কেউ মনে করেন এখানে কোনো ভুল আছে বা সংশোধনের প্রয়োজন আছে, আমি অনুরোধ করব আমাকে যেন কমেন্ট করে জানানো হয় বা ইনবক্সে জানানো হয় যে এই জায়গায় সংশোধনের দরকার আছে। তাহলে সবাই জানতে পারবে সঠিক তথ্যটি। আমি প্রথমে 1970 সাল থেকে শুরু করছি। 1970 সালের নির্বাচনে গণপরিষদ নির্বাচনে আমাদের দিরাইশাল্লা, তখন সংসদীয় আসনটি শুধু দিরাইশাল্লা ছিল না, দিরাইশাল্লার সাথে জামালগঞ্জ এবং ধর্মপাশা যুক্ত ছিল। তো সেই আসনটি থেকে, যেই আসনে দিরাইশাল্লা অন্তর্ভুক্ত ছিল, সেই আসনের গণপরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে জনাব আব্দুস সামাদ আজাদ পাশ করেছিলেন এবং ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপ থেকে জনাব গুলজার আহমদ চৌধুরী। ওনার বাড়িও দিরাই উপজেলায়। তারপরে হচ্ছে আপনার একটু কনফিউশন ছিল যে প্রাদেশিক পরিষদ নির্বাচনে জনাব সুরঞ্জিত সেনগুপ্ত নেপ থেকে পাশ করেন এবং ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জনাব অক্ষয় কুমার দাস। উনি অক্ষয় কুমার দাস আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছিলেন। এখানে আমি বলে রাখি একটি কথা, আব্দুস সামাদ আজাদ 1970 সালে গণপরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে পাশ করেছেন। এটি আমি অনলাইন থেকে সোর্স থেকে পেয়েছি। কিন্তু ওনার প্রতিদ্বন্দ্বী যে নেপ থেকে গুলজার আহমেদ চৌধুরী ছিলেন, এই তথ্যটি কিন্তু আমি কয়েকজনের সাথে কথা বলে জেনেছি। এই তথ্যটি আমি অনলাইনে পাইনি। এবং সুরঞ্জিত সেনগুপ্ত যে নেপ থেকে তখন প্রাদেশিক পরিষদে নির্বাচন করেছেন, এটিও আমি অনলাইনে পেয়েছি এবং কথা বলেও জেনেছি। কিন্তু ওনার প্রতিদ্বন্দ্বী যে অক্ষয় কুমার ছিলেন, এটি আমি কথা বলে জেনেছি, এটি আমি অনলাইনে পাইনি। তারপরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1973 সালে প্রথম যে নির্বাচনটি বাংলাদেশে হয়, সেই নির্বাচনে আপনার আমাদের যে দিরাইশাল্লা এবং ধর্মপাশার জামালগঞ্জ সহ একটি আসন ছিল, সিলেট 2 আসন ছিল তখন। এই আসনে আব্দুস সামাদ আজাদ আওয়ামী লীগ থেকে নির্বাচন করে জয়লাভ করেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব সুরঞ্জিত সেনগুপ্ত। উনি তখন নেপ থেকে ইলেকশন করেছিলেন। এই ইলেকশনে উনি ফেল করেছিলেন এবং পাশ করেছিলেন জনাব আব্দুস সামাদ আজাদ। 1979 সালের যে নির্বাচন হয়, সেই নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্ত গণতন্ত্রী পার্টি থেকে জয়লাভ করেন এবং ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন গুলাম জিলানী, বিএনপি থেকে উনি নির্বাচন করেছিলেন। তারপরে নির্বাচন হয় 1986 সালে। সেই নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্ত গণতন্ত্রী পার্টি থেকে পাশ করেন। যদিও তিনি গণতন্ত্রী পার্টি থেকে পাশ করেন, তখন উনি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে ইলেকশন করেন। ওনার তখন প্রতিদ্বন্দ্বী ছিল, সেই নির্বাচনে বিএনপি নির্বাচন করেনি। 1986 সালের নির্বাচনে বিএনপি নির্বাচন করেনি, সেই জন্য উনি সহজেই পাশ করেছেন। এখানে বিএনপির কোনো ক্যান্ডিডেট ছিল না। তারপরে নির্বাচনটি হয়েছে 1988 সালে। 1988 সালের নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্ত পাশ করেন, কিন্তু পরবর্তীতে ট্রাইব্যুনালে মামলা করে গুলাম জিলানী চৌধুরী জাতীয় পার্টি থেকে আবার ট্রাইব্যুনালের মাধ্যমে, রায়ের মাধ্যমে উনি আবার পাশ করেন এবং এই নির্বাচনে বেশিরভাগ
দল অংশগ্রহণ করেনি। এবং 1988 সালে এই নির্বাচনে জনাব সুরঞ্জিত সেনগুপ্ত প্রথমে পাশ করেন। পরবর্তীতে গোলাম জিলানী চৌধুরী মামলা করে উনি জিতেন। উনি ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং উনি জাতীয় পার্টি থেকে, যদিও আগে উনি নির্বাচন করেছিলেন বিএনপি থেকে, পরবর্তীতে উনি জাতীয় পার্টিতে যোগদান করে জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে। তারপরে 1991 সালে সুরঞ্জিত সেনগুপ্ত এই আসন থেকে, সুনামগঞ্জ 2 আসন থেকে আবার গণতন্ত্রী পার্টি থেকে পাশ করেন। তখনও জোটবদ্ধভাবে পাশ করেন এবং জোটে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ ছিল। সেই নির্বাচনে উনি জয়লাভ করেন এবং ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন তখন দবিরুল ইসলাম চৌধুরী। জনাব দবিরুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টি থেকে ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উনি হচ্ছে নাসিরউদ্দিন চৌধুরী, জনাব নাসিরউদ্দিন চৌধুরীর চাচা, এবং এই সময়ে নাসিরউদ্দিন চৌধুরী দিরাই উপজেলার চেয়ারম্যান ছিলেন, নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এই তথ্যটুকু আমি কথা বলে জেনেছি। এবং বিএনপি থেকে যিনি নির্বাচন করেন ওনার নাম হচ্ছে রানা হাসান চৌধুরী। উনি হচ্ছেন জিলানী চৌধুরীর, গোলাম জিলানী চৌধুরীর ছেলে। উনি বিএনপি থেকে নির্বাচন করেছিলেন। উনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন না। উনি ভোট পেয়েছিলেন মাত্র 1532 ভোট 1991 সালের নির্বাচনে। এখানে একটি কথা বলে রাখি, আমি যার সাথে কথা বলেছি উনি বলেছেন যদি এই ইলেকশনে রানা হাসান চৌধুরীকে বিএনপি মনোনয়ন না দিয়ে, যদি এটি আমাদের সাবেক বিচারপতি, উনি তখন আইনজীবী ছিলেন জনাব মিফতাউদ্দিন চৌধুরী স্যার, ওনাকে যদি মনোনয়ন দেওয়া হতো তাহলে উনি কম্পিটিশন করত, পাশও করতে পারতো হয়তো ওনার ভাষ্যমতে। তারপরে 1996 সালে আপনারা জানেন যে দুটি নির্বাচন হয়। একটি নির্বাচন হয় যেটাকে 15ই ফেব্রুয়ারি নির্বাচন বলা হয়। এই নির্বাচনে আসলে একতরফা একটি নির্বাচন করেছিল বিএনপি। এই নির্বাচনে অধিকাংশ দল অংশগ্রহণ করেনি। সেই নির্বাচনে জনাব মিফতাউদ্দিন চৌধুরী স্যার জয়লাভ করেছিলেন, কিন্তু সেইটি বেশি দিন টিকেনি। পরে আবার নির্বাচন হয়েছে জুন মাসে, 1996 সালের জুন মাসে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে জনাব নাসিরউদ্দিন চৌধুরী জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন এবং ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, এবং তখন তিনি আওয়ামী লীগে যোগদান করে আওয়ামী লীগের থেকে উনি নির্বাচন করেছিলেন, কিন্তু মাত্র 504 ভোটের ব্যবধানে উনি নাসিরউদ্দিন চৌধুরীর সাথে পরাজিত হয়েছিলেন। এখানে আমি আরো একটি কথা অ্যাড করতে চাই। বিএনপির যে প্রার্থী হয়েছিলেন সেই নির্বাচনে 1996 সালে, ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট জহির আহমেদ। উনি 1868 ভোট পেয়েছিলেন সেই নির্বাচনে। তারপরে 2001 সালের নির্বাচনে নাসিরউদ্দিন চৌধুরী বিএনপিতে যোগদান করেন এবং বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং সেই নির্বাচনে জনাব সুরঞ্জিত সেনগুপ্তর কাছে নাসিরউদ্দিন চৌধুরী ফেল করেন এবং জনাব সুরঞ্জিত সেনগুপ্ত আবার নৌকা মার্কায় এই আসন থেকে পাশ করেন। এই একই ধারাবাহিকতায় 2008 সালের নির্বাচনে নাসিরউদ্দিন চৌধুরী পরাজিত হন বিএনপি থেকে এবং সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগ থেকে পাশ করেন। 2014 সাল এর নির্বাচনে উনি পাশ করেছিলেন। এখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, এই জন্য সুরঞ্জিত সেনগুপ্ত পাশ করেছিলেন। এবং 2018 সালের আগে 2017 সালে জনাব সুরঞ্জিত সেনগুপ্ত পরলোক গমন করেন। সেখানে উপনির্বাচন হয়। উপনির্বাচনে ওনার ওয়াইফ, আমাদের বর্তমান এমপি, কিছুদিন আগের যে এমপি জয়া সেনগুপ্তা, উনি উপনির্বাচন করেন আওয়ামী লীগ থেকে। এখানে একজন স্বতন্ত্র প্রার্থী ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু নির্বাচনে ডক্টর জয়া সেনগুপ্ত পাশ করেন 2017 সালের উপনির্বাচনে। তারপর 2018 সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে, জনাব নাসিরউদ্দিন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু সেই নির্বাচনেও ডক্টর জয়া সেনগুপ্ত আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় জয়লাভ করেন। তারপরে 2024 সালের নির্বাচন নিয়েও কথা বলতে চাই। এখানে তখন সুরঞ্জিত সেনগুপ্তর ওয়াইফ ডক্টর জয়া সেনগুপ্তাকে
আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়নি, মনোনয়ন দেওয়া হয় জনাব আলামিন চৌধুরীকে। নৌকা মার্কায় ওনাকে মনোনয়ন দেওয়া হয়, উনি নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন। ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ডক্টর জয়া সেনগুপ্তা, এবং ডক্টর জয়া সেনগুপ্তা এই নির্বাচনে জয়লাভ করেন। এখন ২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখে আওয়ামী লীগ সরকারের পতন হয়, এবং এই সরকারের পতন হওয়ার পরে জনাব শিশির মনির, সুপ্রিম কোর্টের আইনজীবী, উনি জুড়ে সুরে প্রচারণা চালাচ্ছেন দিরাই সাল্লাতে, এবং এই প্রথম জামাতের কোনো ক্যান্ডিডেট আমাদের এলাকায় একটা জনপ্রিয় অবস্থান সৃষ্টি করেছেন। আপনারা যারা এতক্ষণ আমার কথা শুনলেন, আমার বিবেচনায় আমার মনে হয়েছে এই আসনটির মানুষ, জনগণ ব্যক্তিকে গুরুত্ব দিয়েছে। দল আছে, কিন্তু দলের চেয়েও ব্যক্তিকে সবসময় গুরুত্ব দিয়েছে। আপনারা যদি ১৯৭০ সাল থেকে এই পর্যন্ত হিস্ট্রিটা দেখেন, ইতিহাসটা দেখেন নির্বাচনের, তাহলে বুঝতে পারবেন যে এখানের মানুষ কতটা রাজনৈতিক সচেতন এবং কতটা ব্যক্তি ইমেজকে তারা গুরুত্ব দিয়ে থাকেন। সবাইকে ধন্যবাদ। আবারও আসসালামু আলাইকুম।